বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা। 2021 সালের নির্বাচনে ফল কারচুপি মামলার রায়, 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ। সড়ক অবরোধ করে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি। বেতন না দেয়া কারখানা মালিকদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের 6 জনের মৃত্যু, দিশেহারা স্বজনরা। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এবং তিস্তার আগ্রাসনে ক্ষতি বাড়লেও সংস্কারে নেই উদ্যোগ। আগের সরকারের কূটনৈতিক ব্যর্থতার খেসারত দিচ্ছেন 2 কোটি মানুষ। টেকসই পরিকল্পনার অভাবও দায়ী। বাংলার সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। 2021 সালের নির্বাচনে ফল কারচুপি মামলার রায়ে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে দুপুরে এ আদেশ দেন চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। এই জয় আনন্দের। এই রায় আইনের শাসন ও সত্য প্রতিষ্ঠার। দীর্ঘ 4 বছর আইনি লড়াইয়ের পর মেয়র হিসেবে বৈধ ঘোষণা করা হলো বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে। 2021 সালে 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রিন্ট কপি না দেয়া এবং 4% ভোটকে 22% দেখানো সহ নানা কারচুপির অভিযোগ এনে নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। দীর্ঘ 4 বছর পর মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা দায়রা জজ আদালত আগের মেয়র আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করেন। একই সঙ্গে 10 দিনের মধ্যে গেজেট করে ডাক্তার শাহাদাতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এই আদেশ প্রাপ্তির 10 দিনের মধ্যে বিচার বিভাগ নির্বাচন কমিশনের সচিবকে আমাকে চট্টগ্রাম সিটি মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আগের মেয়রের যে মেয়রশিপ ছিল এটা বাতিল করেছে এবং গ্যাজেটটাও বাতিল করেছে। এই মামলায় প্রধান নির্বাচন কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ 9 জনকে আসামি করা হয়েছিল বলে জানান আইনজীবীরা। আইনজীবী ও রাজনৈতিক নেতারা বলছেন এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 3.5 বছর আদালতের দরজায় দরজায় আমরা ঘুরেছি, আমরা ন্যায় বিচার পাই নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের এই বসা আসার পর আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। 2021 সালে সিটি নির্বাচনে 3,69,248 ভোটে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করে কমিশন। আর বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন 52,489 ভোট। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নোয়াখালী জেলা যুবলীগের এক নেতার করা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। সকালে জেলা বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে 2015 সালের 27 ফেব্রুয়ারি তারেক রহমানকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা 2017 সালের 17 সেপ্টেম্বর তদন্ত শেষে তারেক রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের 30 সেপ্টেম্বর এ মামলায় 4 জন সাক্ষী কিছুই জানেন না বলে আদালতে জবানবন্দি দেন। সকালে শুনানি শেষে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলা থেকে তারেক রহমানকে খালাস দেন আদালত। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভার এবং গাজীপুরের পোশাক শ্রমিকরা। 24 ঘন্টারও বেশি সময় ধরে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। সাভার থেকে মোজাফফর হোসেন জয় এবং গাজীপুর থেকে রাজিবুল হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা। আটকা পড়েছে ছোট বড় অসংখ্য যানবাহন, থমকে গেছে পুরো ট্রাফিক ব্যবস্থা।
মঙ্গলবার সকালেও সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল এলাকায় অবস্থান নেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় নানা স্লোগানে নিজেদের দাবি জানান বিক্ষোভকারীরা। যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকা পড়ে দূরপাল্লার যানবাহন। আমাদের কেউ খোঁজ খবর নেয়নি, না সেনাবাহিনী, না পুলিশ বাহিনী, না কোনো মালিক পক্ষ, না কোনো সরকার আমাদের কেউ আশ্বাস দিচ্ছে না। ধৈর্যের সীমা থেকে ধৈর্যের তো অতিক্রম হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কোনো কিছু করতে পারছি না, রাস্তা বন্ধ। সোমবার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। এদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় সোমবার শ্রমিক বিক্ষোভের জেরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠায় পুলিশ। তবে আটককৃতদের দ্রুত মুক্তি, পাওনা পরিশোধ সহ বার্ডস গার্মেন্টসের মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পোশাক শ্রমিক নেতা নাজমা আক্তার। তাদের অবিলম্বে মুক্তি চাই এবং গার্মেন্টস শ্রমিকদের যেই দাবিগুলা হয়েছে বা দাবিগুলা হয়েছে অতি অবিলম্বে সরকারকে আহ্বান জানাবো মালিকদের বলে এগুলা করতে। গাজীপুরেও অচল অবস্থা। বগুড়া এলাকায় বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। আর এতেই থেমে যায় যান চলাচল। সীমাহীন দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকরা। মালিকের হাতে টাকা থাকলে আমগরে টাকা দিতে কি 3 দিন লাগে? ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আমগো লাগে কেউ যোগাযোগ করছে, আমগো পাওনা দাওনা দিতেছে না। গত 17 জুলাই বিনা নোটিসে বন্ধ হয়ে যায় তৈরি পোশাক উৎপাদনকারী টিএনজেড গ্রুপের প্রতিষ্ঠান অ্যাপারেল প্লাস লিমিটেড। পরদিন জুন মাসের বকেয়া বেতন পরিশোধ করলেও জুলাইয়ের বেতন দিতে গড়িমসি শুরু করে কারখানা কর্তৃপক্ষ। পরে কারখানা অধিদপ্তরের মালিক, শ্রমিক ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ২৬ সেপ্টেম্বর বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারণ হলেও ব্যর্থ হন মালিক পক্ষ। এজন্য সোমবার সন্ধ্যা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন শ্রমিকরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে আশুলিয়ার বাইপাইলে আছেন সহকর্মী মোজাফর হোসেন জয় এবং গাজীপুরের ভোগড়া এলাকায় আছেন রাজিবুল হাসান। সরাসরি শুরুতেই যাচ্ছি জয়ের কাছে। আমি রয়েছি সাভারের আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পল্লী বিদ্যুৎ সড়কে। আপনারা জানেন যে দীর্ঘ 2 দিন ধরে এখানে কিন্তু শ্রমিক বিক্ষোভের জের ধরে একটি কারখানায়, বাস গ্রুপের একটি কারখানায় মূলত কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু শ্রমিকরা তাদের যে ক্ষতিপূরণ এবং বেতন, বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করে আসছে। কালকে যে ঘটনাটি ঘটেছে সকাল 11টা থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় তারা মূলত 3 মাস 13 দিনের শ্রমিক আইন অনুযায়ী যে 3 মাস 13 দিনের একটি বাধ্যবাধকতা থাকে, সেই বাধ্যবাধকতার কারণে তারা সেই দাবিতে তারা বিক্ষোভ করে সড়ক অবরোধ করে দেয়। এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে সকাল গড়িয়ে বিকেল, দুপুর গড়িয়ে বিকেল এবং রাত অতিবাহিত হয়েছে। তারপর আরেকটি সকাল এসেছে, এরপরও কিন্তু আরেকটি রাত নেমে এসেছে। এরপরও কিন্তু সেই সমস্যার সমাধান এখনো হয়নি। শ্রমিকরা বলছে যে প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কেউ যেমন যোগাযোগ করেনি, তেমনি বিজিএমই কিংবা মালিক পক্ষেরও কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। ফলে যে পর্যন্ত নাকি তাদের দাবি দাদা আদায় না হচ্ছে সে পর্যন্ত তারা এই মহাসড়কে অবস্থান করবেন। এর ফলে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বিভিন্ন পরিবহন, পণ্যবাহী পরিবহন, যাত্রীবাহী পরিবহন সহ ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গের উদ্দেশ্যে সকল পরিবহন, হাজার হাজার পরিবহন আমরা দেখেছি সড়কটির বাইপাইল থেকে সাভার পর্যন্ত এবং বাইপাইল থেকে চন্দ্রা পর্যন্ত কিন্তু দীর্ঘ 15-20 কিলোমিটার সড়ক জুড়ে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। ফলে কিন্তু মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বর্তমানে কিন্তু প্রায় 32 ঘন্টা কেটে গেলেও কিন্তু শ্রমিক এই অসন্তোষের কারণে কিন্তু মানুষের দুর্ভোগ এখন চরমে উঠেছে। ফলে মানুষ অশান্তির বাসা বেঁধেছে মানুষের মনে। তারা বলছেন যে এক জায়গাতেই নাওয়া খাওয়া ব্যতীত রেখে তারা অবস্থান করছেন। ফলে তাদের যে এই কষ্ট, দুর্ভোগ দেখার মতো কেউ নেই। অপরদিকে শ্রমিকরা বলছেন যে তাদের মালিক পক্ষ তাদের সাথে যোগাযোগ করেনি, তারাও এর একটি সুষ্ঠু সুরাহা চান বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো। সে আমাদের গাজীপুরের বগুড়ায় রয়েছেন আমাদের সহকর্মী রাজিবুল হাসান। রাজীব, চলে যাচ্ছে সেখানে। সকালের আন্দোলন সন্ধ্যায় এসে ঠেকেছে। এখন পর্যন্ত সমাধানের কোনো রাস্তা নেই। শ্রমিকদের যে দাবি, সেই দাবিও এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি, তবে আলোচনা চলছে। এখানে সেনাবাহিনীর
যে সদস্যরা তারা এসেছেন, এসে শ্রমিক যারা এখানে আন্দোলন করছেন সেই শ্রমিকদের সঙ্গে কথা বলছেন যে মূলত এই যে সমাধানের চেষ্টা কিভাবে করা যায়, কিভাবে এটি সমাধান করা যায়। আপনারা জানেন যে দিনভর বলছিলাম যে অ্যাপারলেক্স প্লাস যে কারখানাটি, এই কারখানার মূলত 1700-র বেশি শ্রমিক, এর মধ্যে অনেকেরই 3 মাস 16 দিনের বেতন দেওয়া হয়নি, কিন্তু কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, নোটিশটা নিয়ে দেওয়া হয়েছে, তারা অন্যত্র চলে গিয়েছে, যে কারণে কিন্তু তারা এই লাগাতার যে কর্মসূচি শ্রমিক অসন্তোষ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে সন্ধ্যার পরে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে জায়গাটিতে আন্দোলন হচ্ছে, অর্থাৎ চৌরাস্তা এবং ভোগড়া বাইপাসের মাঝামাঝি জায়গায়, এখানে সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। তবে এখন পর্যন্ত সমাধানের কোনো আশ্বাস কিংবা সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না। একটু বলে রাখছি যে এর কারণে এই যে দিনভর মহাসড়ক অবরোধ করে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যে তাদের যে আন্দোলন চলছে, এই কারণে কিন্তু এই যে শ্রমিক আন্দোলনের কারণে এই মহাসড়ক থেকে শুরু করে যে ফিডার রুটগুলো রয়েছে সব জায়গায় কিন্তু একেবারে মানুষ নাকাল অবস্থায় রয়েছে, ভোগান্তি রয়েছে, গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে, অর্থাৎ ভোগান্তি বাড়ছে। যারা আন্দোলন করছে তাদেরও কষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেও তারা তাদের দাবি আদায়ের জন্য এখানে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত যেটি বলা চলে যে আলোচনা চলছে সেনাবাহিনীর সঙ্গে, পরবর্তীতে হয়তো বা জানা যাবে যে আসলে কি হয়। তো এই ছিল আমার কাছ থেকে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর এবং আশুলিয়ায়। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে ধর্মপাশার সিমেরখাল গ্রামে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে 2 নারী সহ 6 জনের লাশ দেখতে পান তারা। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তার সাথে কেউ শত্রুতাম নাই, হ্যাঁ কেউ আগত করছে না, হ্যাঁ নিজেই আত্মা হয়েছে। এটা করে আগুন লেগে তারা 3 জন মেয়ে, ছেলে 1 জন মেয়ে এবং তারা স্বামী 6 জন মারা যায়। ঘরের দরজাটা ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল, আমরা এসে পেয়েছি। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি আসলে প্রকৃত ঘটনাটা কি হয়েছে। প্রতি বছর তিস্তার আগ্রাসনে উত্তরে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হলেও দীর্ঘ সময়ে কোনো উদ্যোগই নেওয়া হয়নি সংস্কারে। জোড়াতালি সংস্কারে বছর ঘুরে আবারও একই আঘাত তিস্তার। ফসলি জমি, বসতভিটা হারিয়ে বাড়ছে নিঃস্ব ভুক্তভোগীর সংখ্যা। অধিকার কর্মীরা বলছেন, বিগত সরকারগুলোর কূটনৈতিক ব্যর্থতা আর টেকসই পরিকল্পনার অভাবে খেসারত দিতে হচ্ছে তিস্তা পাড়ের 2 কোটি মানুষকে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। তিস্তার উপর ভর করেই জীবনযাপনের রসদ যোগান উত্তরের কোটি মানুষ, অথচ 240 বছরের পুরনো তিস্তা কখনোই পরিচর্যার উদ্যোগ নেয়নি বিগত কোনো সরকারই। এমনকি আন্তঃসীমান্ত এই নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে চরমভাবে ব্যর্থ হয়েছে। তিস্তার আগ্রাসনে শুধু বাস্তুচ্যুত মানুষের সংখ্যাই বাড়ছে না, বাড়ছে সর্বস্ব হারানো মানুষের আর্তনাদ। খরা, বন্যা ও প্রতি বছরের উপর্যুপরি ভাঙ্গনে তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের জীবনে নেমে এসেছে মহা দুর্যোগ। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না। আমাদের কথা একটাই, আমরা এই তিস্তা খনন চাই। দুর্নীতির বেড়াজাল থেকে যতদিন পানি উন্নয়ন বোর্ড বেরিয়ে আসবে না, ততদিন পর্যন্ত আমাদের এই তিস্তা নদীর কোনো কাজ হবে না। আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করেই ভারত একতরফাভাবে তিস্তার পানি নিয়ন্ত্রণ করছে। তিস্তা চুক্তির পর ভূরাজনৈতিক কারণে ভারতের হস্তক্ষেপে আটকে যায় তিস্তা মহাপরিকল্পনাও। না আছে শাখা নদী, না আছে তলদেশ খনন করা, না আছে নিজদেশীয় ব্যবস্থাপনা, না আছে আন্তর্দেশীয় ব্যবস্থাপনা। ফলে আমাদের এই নদীটা সব দিক থেকে মানুষের জন্য শত্রুতে পরিণত হয়েছে। এই পানির সমস্যা সমাধানের জন্য আমাদের জিআরসি, আমাদের যে সরকারের যে কূটনীতিক ব্যর্থতা এবং তার যে সফলতা নাই, এটা কিন্তু নিশ্চিত বলা যায়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, মহাপরিকল্পনা নয়, তিস্তা সংস্কারে একটি প্রকল্প নিরীক্ষা পর্যায়ে রয়েছে। ডিপিপিটি হতে সময় লাগবে, তার বাইরে যেগুলো যদি ভাঙন দেখা দেয় আমরা সেখানে গত বছরের মতো জিও ব্যাগ পেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে খরাকালে তিস্তার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নামছে। অন্যদিকে তিস্তার মরণে অল্প পানিতেই বন্যা ও ভাঙনের মতো দুর্যোগ তৈরি হচ্ছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। একসময় জাতীয় পার্টির দুর্গ বলা হতো রংপুরকে। তবে গত 1.5 দশকে স্বজনপ্রীতি আর
আওয়ামী লীগের সঙ্গে আপোষের কারণে এখন চরম ইমেজ সংকটে দলটি। নেতাদের দাবি, আওয়ামী সরকারের ভোটারবিহীন নির্বাচনে জাপার জনপ্রিয় আসনগুলো নিজের করে নিয়েছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও দুর্গ ফেরত পেতে তৎপরতা বাড়িয়েছে জাতীয় পার্টি। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে রাজনৈতিক পরিস্থিতি, সেই সঙ্গে বদলে যাচ্ছে দলগুলোর হিসাব নিকাশও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে সুযোগ দিতে আওয়ামী লীগ ২৬টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেয়। এমন লেজুর ভিত্তিক রাজনীতির কারণে লাঙ্গল বিমুখ হয়ে পড়েন রংপুরের মানুষ। তবে জাপা নেতাদের দাবি, ক্ষমতায় আসার পর জোর করেই ভোটারবিহীন নির্বাচনে ইচ্ছে মতো প্রার্থী দিয়ে জাপার জনপ্রিয় আসনগুলো নিজের করে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। রংপুরের মাটিও মানুষের একটা দল ছিল জাতীয় পার্টি, সেই দলটাকে আমাদের সিটগুলোকে দখল করে নিয়ে জাতীয় পার্টিকে ধ্বংসের দিকে তারা নিয়ে গেছেন। সঠিক নির্বাচন আসলে হয় নাই, তারা যেটা মনে করছে যে সিটটা নেব তারা নিয়ে নিয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের অরিজিনাল তাদের ক্যারেক্টারটা, সেটা বাংলার মানুষ জানে। তবে এবার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে সুসংগঠিত করার কথা জানান জাপার কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। আমাদের যে জায়গাগুলো দুর্বল আছে সেই জায়গাগুলো থেকে আমরা রিকভার করার চেষ্টা করতেছি, মাঠ পর্যায়ের কর্মীদেরকে উজ্জীবিত করা। এক সময় বৃহত্তর রংপুরে জাতীয় পার্টির দখলে ২২টি আসন থাকলেও গেল নির্বাচনে আওয়ামী লীগের সমঝোতার ঝুড়িতে মিলেছে মাত্র ৩টি। এমন অবস্থায় জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে মরিয়া দলটির নেতাকর্মীরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ সহ ৩টি মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ৯ কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে জেলার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আশরাফ উদ্দিন এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলর সহ ২১ জনকে আসামি করে মামলা করা হয়। আদালতে হাজির হয়ে ৯ জন কাউন্সিলর জামিন আবেদন করেন। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। নাটোরে পাওনা টাকা চাওয়ায় এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। স্বজনদের অভিযোগ, প্রায়ই লালপুরের চৌষডাঙ্গা গ্রামের আব্দুস সালামের দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে যেত মাদকাসক্ত সাহেব আলী। গত ৭ থেকে ৮ মাস ধরে তার কাছ থেকে পাওনা টাকা চেয়ে আসছেন সালাম। মঙ্গলবার সকালেও টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে সালামকে কুপিয়ে হত্যা করে সাহেব আলী। একই সঙ্গে দোকানে আগুন ধরিয়ে দেয় সে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলের নৈশ প্রহরীর। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন মোহাম্মদ আরমান। মঙ্গলবার ভোরে বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষ থেকে হঠাৎ গোঙানির শব্দ পান স্থানীয়রা। এগিয়ে গেলে জানালা দিয়ে আরমানকে রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরমানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গাইবান্ধা, মাদারীপুর ও ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। স্থানীয়রা জানান, গাইবান্ধার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্য আজাদুল ইসলাম নিহত হন। আহত হন মোটরসাইকেলের অপর ২ আরোহী। এদিকে মাদারীপুরের থানতলি এলাকায় ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একটি অ্যাম্বুলেন্স চাপায় এক বৃদ্ধ আহত হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া ঝিনাইদহের বর্দা ব্রিজ এলাকায় লরির চাপায় ভ্যান নিহত হয়। বগুড়ায় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৯ বস্তা চালসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে সদরের শেকেরকোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলামের বাড়ির সামনে সরকারি চাল বেচাকেনার খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫০ কেজির ৯ বস্তা চাল ও ১৬০টি খালি বস্তা উদ্ধার করা হয়। মঙ্গলবার চালের বস্তাগুলো হেফাজতে নেয় উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
জাতীয়করণ, শিক্ষা সংস্কার কমিশন গঠন ও চাকরি জাতীয়করণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এতে জেলার 5 উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার 3 শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন শিক্ষকরা। বন্ধ পানি নিষ্কাশনের পথ, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এ কারণে কোনো ফসল আবাদ হয় না দিনাজপুরের ফুলবাড়ির ১৫০০ বিঘা জমিতে। সংকট সমাধানে 4 বছর আগে একটি খাল খনন করা হলেও তা ভরাট হয়ে গেছে। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিগগিরই সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। জলাবদ্ধ বিস্তীর্ণ এলাকা, বেশিরভাগ এলাকা কচুরিপানার দখলে। দেখতে বিশাল জলাভূমি মনে হলেও এটি ফসলের মাঠ। বৃষ্টির কারণে জলাবদ্ধ হয়ে পড়েছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার 10টি গ্রামের ১৫০০ বিঘা ফসলি জমি। এলাকাবাসী জানান, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে বারবার প্রশাসনের কাছে আবেদন করা হলেও হয়নি স্থায়ী সমাধান। সবশেষ কৃষকদের আন্দোলনের মুখে 2020 সালে বাড়াইপাড়া এলাকায় প্রথম ধাপে 163 মিটার এবং দ্বিতীয় ধাপে 43 মিটার খাল খনন করা হয়। আবাদি জমির চেয়ে উঁচু হওয়ার কারণে অল্প দিনেই নাব্য হারায় খালটি। এতে হয়নি কোনো সমাধান। 1 ঘন্টা যদি দেখা যায় যে একটু বৃষ্টিপাত হয়, তাহলে আমাদের এই এলাকার বৃষ্টিটা ওই ক্যানেল দিয়ে আসলে নামে যায় না। 1 বিঘা জমিতে 8,000-10,000 টাকা খরচ করেছি, আমরা একটা ফসল পাচ্ছি না। আমন ফসলটা হয় না, ইরি ফসলটা হয়, আবার বন্যা যখন হয়ে যায় আমনটা নষ্ট হয়ে চলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাটি শীঘ্রই সমাধানের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ওই বিষয়টা আমি সরেজমিনে পরিদর্শন করেছি, উপজেলা ইঞ্জিনিয়ার সহ বসেছিলাম, দ্রুত একটা সমাধান করার চেষ্টা করতেছি। কৃষি বিভাগের তথ্য মতে জলাবদ্ধ এলাকায় 2 শতাধিক কৃষক আগে বার্ষিক 60,000 মণ ধান উৎপাদন করতেন। সময় সংবাদ, দিনাজপুর। নীলফামারীর ডোমারের সরকারি বীজ আলু উৎপাদন খামারে মৌসুম শেষে এতদিন পড়ে থাকত 400 একর জমি। তবে সম্প্রতি সেই জমিতেই আউশ ধানের বীজ উৎপাদন শুরু করেছে খামার কর্তৃপক্ষ। এ কারণে স্থানীয় কৃষক সহজেই স্বল্প দামে পাচ্ছেন ধানের বীজ। চলতি মৌসুমে উৎপাদিত ব্রি 98 জাতের ধান দিয়ে আগামী মৌসুমে অতিরিক্ত 39,000 একর জমিতে রোপণ করা যাবে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। মাঠ জুড়ে পাকা আউশ ধান, পরিচর্যা শেষে সোনালী ফসল চলছে কাটা ও মাড়াইয়ের কাজ। বীজ আলু উৎপাদনের পর এতদিন পতিত পড়ে থাকত নীলফামারীর ডোমারের সরকারি বীজ আলু উৎপাদন খামারের প্রায় 400 একর জমি। তবে 2020-21 মৌসুম থেকে এসব পতিত জমিতে চাষ করা হচ্ছে আউশ ধান। মাত্র 80 দিনের ব্যবধানে প্রতি বিঘা জমি থেকে 15 থেকে 17 মণ ধান পাওয়া যায়। এ কারণে স্থানীয় কৃষক সহজেই স্বল্প দামে কিনতে পারছেন ধানের বীজ। বর্তমানে 300 একরের মতো ধান আবাদ হইতেছে, আউশ ধান। আমরা এখানে বহু শ্রমিক কাজ করতেছি। গত 4 বছর ধরে এটা আর কি আমাদের ডোমার খামারে এটা চালু করছে আমাদের ডিডি স্যার আসার পর থেকে। উৎপাদিত ব্রি 98 জাতের ধান দিয়ে আগামী মৌসুমে অতিরিক্ত 39,000 একর জমিতে আবাদ করা যাবে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। 400 মেট্রিক টন বীজ পাবো। এই বীজ দিয়ে পরবর্তী বছর 40,000 একর জমিতে ধান ফসল আবাদ করা যাবে, যা থেকে প্রায় 60,000 মেট্রিক টন খাদ্য ফসল উৎপাদন হবে। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে মোট জমির পরিমাণ 514 একর। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। প্রান্তিক পর্যায়ে কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ সরকারের দেয়া নানা পদক্ষেপে রংপুর অঞ্চলে এবার অনেকটাই সফল হয়েছে ধান চাল সংগ্রহ অভিযান। তবে কৃষক সংগঠনের নেতারা বলছেন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়াতে হবে। সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়াতে জেলায় জেলায় খাদ্য গুদাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আঞ্চলিক কর্মকর্তা। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। এবছর 32 টাকা কেজি দরে ধান আর 45 টাকা কেজি দরে চালের দাম নির্ধারণ করে মে মাসে শুরু হয় সরকারের বোরো সংগ্রহ অভিযান। শেষ হয় 31 আগস্ট। সারা বছর চাহিদার সিংহভাগই পূরণ হয় বোরো মৌসুমে। কাজেই মজুদ পর্যাপ্ত রাখতে মৌসুমটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপের মাধ্যমে কৃষক নির্বাচন, বাজার মূল্য থেকে দাম বেশি দেয়া সহ বেশ কিছু উদ্যোগের ফলে চলতি বছর সংগ্রহ অভিযানে কৃষকদের সম্পৃক্ততা বেড়েছে। গেল বছর ছেড়ে এই বছর আমরা 1280 টাকা করে ধান বিক্রি করছি, সরকারকে দিছি। সবসময় যেটা অব্যাহত রাখে তারা কৃষকরা সঠিকভাবে ন্যায্য মূল্য পাবে এবং প্রতারণার শিকার হবে না।
কৃষক নেতারা বলছেন ধানের উৎপাদন খরচের সঙ্গে 33% মূল্য সহায়তা দেওয়ার পাশাপাশি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো গেলে লাভবান হবেন কৃষক। কৃষকদের কাছ থেকে সংগ্রহের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে যে জটিলতা রয়েছে, বিড়ম্বনা রয়েছে, সেগুলোকে দূর করতে হবে। ধান চাল সংগ্রহ আরও সহজ করা সহ সংগ্রহ লক্ষ্যমাত্রা বাড়াতে নতুন করে খাদ্য গুদাম নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় খাদ্য বিভাগ। সংগ্রহ ভবন এলাকা তো ওই সময় হঠাৎ করে অনেক চাল কেনার একটা তারা থাকে, এটা অন্য জায়গায় পৌঁছাইতে একটু সময় লাগে। রংপুর বিভাগের লক্ষ্যমাত্রার 91 ভাগ চাল ও 90 ভাগ ধান সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দরজায় কড়া নাড়ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের কারিগররা। রাজারহাটের বৈদ্যের বাজার এলাকায় সড়কের পাশে অস্থায়ী টিনের ঘরে রাখা অসংখ্য ছোট বড় প্রতিমা। প্রাথমিকভাবে কাদামাটির কাজ শেষে এখন রং তুলির ছোঁয়া পাবার অপেক্ষা। এবার প্রতিটি প্রতিমার দাম ধরা হয়েছে 15,000 থেকে 35,000 টাকা। সদরের কাঁঠালবাড়ি, দাসেরহাট, ঘোগাদা সহ একাধিক এলাকায় তৈরি হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা। 2021 সালের নির্বাচনে ফল কারচুপি মামলার রায়, 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ। এবং সড়ক অবরোধ করে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি। বেতন না দেয়া কারখানা মালিকদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়।